নমস্কার। আজ আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ জেলা, মালদা নিয়ে। হ্যাঁ, মালদা। অনেকের কাছেই তো এটা আমের শহর। ঠিক। আবার উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়। একদম। তো আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে এর ইতিহাস, সংস্কৃতি এই সব কিছু একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আজ। নিশ্চয়ই। মালদার গল্পটা কিন্তু শুরু হয় বাংলার খুব পুরনো দুটো রাজধানী গৌড় আর পান্ডুয়ার সঙ্গের যে যোগাযোগ সেখান থেকে। হ্যাঁ, হ্যাঁ। এমনকি নামের উৎস নিয়েও দেখুন না কত কথা। কেউ বলেন মাল মানে সম্পদ, দহ মানে জায়গা, মানে সম্পদের স্থান। আচ্ছা। আবার কেউ বলেন মাল পাহাড়ি বলে আদিবাসী গোষ্ঠী ছিল, তাদের নাম থেকেও হতে পারে। ইন্টারেস্টিং। ইতিহাসের দিকে যদি তাকাই, এর শুরুটা তো মনে হয় আরও অনেক প্রাচীন। সেই মৌর্য যুগ। হ্যাঁ, মানে খ্রিস্টপূর্ব চতুর্থ দ্বিতীয় শতকের কথা বলছেন তো। পাণিনির লেখাতেও কিন্তু গৌড়পুর নামটা পাওয়া যায়। ওহ, তার মানে যোগাযোগটা বহু পুরনো। অবশ্যই। এরপর ধরুন সপ্তম শতকে এলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং। উনি এসে এখানকার বৌদ্ধ সংস্কৃতির বেশ ভালো একটা ছবি দিয়ে গেছেন। সেই সময় তো বোধহয় শশাঙ্ক গৌড়রাজ্য প্রতিষ্ঠা করলেন। ঠিক, সপ্তম শতকে। আর তখন থেকেই মালদা কিন্তু বাংলার রাজনৈতিক আর সাংস্কৃতিক মানচিত্রে একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা করে নিল। তারপর তো পাল আর সেন বংশের শাসন চলল বেশ কয়েকশো বছর ধরে। হ্যাঁ, প্রায় অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। পাল আমলে তো বৌদ্ধ ধর্মের খুব প্রভাব ছিল। মালদার জগজ্জীবনপুরে নবম শতাব্দীর একটা বিশাল বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। ওহ, আচ্ছা। আর সেন যুগে? সেন যুগে হিন্দু ধর্মের প্রভাব বাড়ে, তবে গৌড়ের গুরুত্ব কিন্তু তখনও কমেনি। সেটা একটা বড় ব্যাপার ছিল। বেশ। এরপরে কি বাংলায় ইসলামিক শাসনের শুরু? হ্যাঁ, মোটামুটি ১২০৪ সাল নাগাদ বখতিয়ার খলজি এলেন, গৌড় দখল করলেন। ওটাকে উনি সদর দপ্তরও বানান প্রথমে। তারপর রাজধানী কি পাল্টায়? হ্যাঁ, পরে শামসুদ্দিন ইলিয়াস শাহ পান্ডুয়াতে রাজধানী নিয়ে যান। পান্ডুয়ার আদিনা মসজিদটার কথা খুব শোনা যায়। হ্যাঁ, ১৩৭৩ সালে তৈরি। মানে তখনকার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদগুলোর একটা ছিল। আর ওর স্থাপত্যটা দেখার মতো। আরব, পারস্য, আবার বাংলার নিজস্ব শৈলী, সবকিছুর একটা দারুণ মিশ্রণ। আর গৌড়, মানে লখনৌতি, শুনতাম নাকি মধ্যযুগে এটা বিরাট জনবহুল শহর ছিল। একদম ঠিক শুনেছেন। তখন গঙ্গার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য চলত, আর গৌড় ছিল তার একটা বড় কেন্দ্র। মানে যাকে বলে একটা কসমোপলিটান শহর। সেখানকার স্থাপত্যগুলো? অনেক কিছুই তো আছে। ধরুন বড় সোনা মসজিদ তার বিশাল প্রার্থনা কক্ষের জন্য বিখ্যাত। দাখিল দরওয়াজা, বিরাট একটা গেটওয়ে। ফিরোজ মিনার আছে, প্রায় ২৬ মিটার উঁচু। আবার কদম রসুল মসজিদ, যেখানে নবীর পদচ্ছিন্ন রাখা আছে বলে বিশ্বাস। আচ্ছা। এখনকার কোতোয়ালি গেটটা তো প্রায় ভারত-বাংলাদেশ সীমান্তেই পড়ে গেছে। কিন্তু এত সমৃদ্ধ একটা শহর, এর পতনটা হলো কেন মুঘল আমলের দিকে? হ্যাঁ, মূলত দুটো কারণ। একদিকে মুঘলরা এলো, প্রশাসনিক কেন্দ্র বদলালো, আর অন্যদিকে যেটা খুব গুরুত্বপূর্ণ, গঙ্গার গতিপথটা পাল্টে গেল। নদী সরে গেল শহর থেকে। অনেকটা তাই। ফলে শহরের গুরুত্ব কমে গেল, বাণিজ্য নষ্ট হল। শেষ পর্যন্ত রাজধানী চলে গেল ঢাকায়। আবুল ফজল তার আইনে আকবরীতে এর উল্লেখ করেছেন। বোঝা গেল। এরপর এলো ব্রিটিশ আমল। হ্যাঁ, ১৭৭১ সালে ওরা ইংরেজ বাজারে, মানে যেটাকে আংরেজাবাদও বলা হয়, ওখানে ফ্যাক্টরি তৈরি করল। তখন মালদা কিসের জন্য বিখ্যাত ছিল? মূলত তুলা আর রেশম। খুব ভালো ব্যবসা হতো এগুলোর। আর জেলা হিসেবে পুনর্গঠন? সেটা ১৮১৩ সালে পূর্ণিয়া, দিনাজপুর আর রাজশাহীর কিছু কিছু অংশ নিয়ে আজকের মালদা জেলাটা তৈরি হল। এই সময় তো নীল বিদ্রোহ হয়েছিল রফিক মণ্ডলের নেতৃত্বে। হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নীল চাষিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ। এরপর এলো ১৯৪৭, দেশভাগ। মালদার ওপরের প্রভাব কেমন ছিল? প্রভাব তো গভীর ছিল। প্রথমে কয়েকদিন, মানে ১২ থেকে ১৫ অগস্ট, একটা অনিশ্চয়তা ছিল যে জেলাটা কোথায় যাবে। ভারতে না পাকিস্তানে? হ্যাঁ, অবশেষে ১৭ অগস্ট ঠিক হয় এটা ভারতেই থাকছে। এরপর পূর্ব পাকিস্তান থেকে প্রচুর মানুষ এখানে চলে আসেন, মানে যাকে বলে ব্যাপক অভিবাসন। তাতে নিশ্চয়ই এখানকার জনবিন্যাস, অর্থনীতি, সংস্কৃতি সবকিছুতেই বড় বদল এসেছিল। অবশ্যই একটা বিরাট পরিবর্তন, যা আজকের মালদাকেও অনেকাংশে গড়ে দিয়েছে। তো এই এত দীর্ঘ আর বর্ণময় ইতিহাসের পথ পেরিয়ে আজকের মালদাটা ঠিক কেমন?
অর্থনীতির দিক থেকে যদি একটু বলেন। এখনকার মালদা তো বাংলাদেশ সীমান্তের লাগোয়া নদীমাতৃক এলাকা, গঙ্গা, মহানন্দা, ফুলাহার, কালিন্দ্রী, অনেক নদী। আর অর্থনীতি? মূলত কৃষিভিত্তিক। পাট উৎপাদনে তো ভারত সেরা। আর আমের কথা তো সেটা তো বলাই বাহুল্য। হ্যাঁ, ফজলি, হিমসাগর, ল্যাংড়া, জগৎ বিখ্যাত সব আম। একদম। এই আমের গল্পটাও বেশ মজার। নবাব ফিদা হুসেনের হাত ধরে নাকি দুধিয়া মালদা আমের পরিচিতি বাড়ে, আবার রাজেন্দ্র প্রসাদ নাকি ফজলি আমের খুব প্রচার করেছিলেন। ওফ, তাই নাকি? আর রেশম? এর একটা ঐতিহাসিক ভিত্তিও আছে। ধান, ডাল, তৈলবীজ এসবও চাষ হয়। আর ইংরেজবাজার তো একটা বড় ডিস্ট্রিবিউশন হাব। এখানকার সংস্কৃতি নিয়ে যদি কিছু বলেন, অনেক কিছুর মিশ্রণ নিশ্চয়ই। ঠিক তাই। হিন্দু, মুসলিম সংস্কৃতি তো আছেই, তার সাথে সাঁওতাল, রাজবংশী এরকম বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতিও মিশে গেছে। একটা বেশ বৈচিত্র্য দেখা যায়। গম্ভীরার কথা খুব শোনা যায়। হ্যাঁ, গম্ভীরা এখানকার খুব বিখ্যাত লোকশিল্প। এটা আসলে মুখোশ পরে গান আর নাচের মাধ্যমে বিভিন্ন সামাজিক বা পৌরাণিক গল্প তুলে ধরা। মুখোশগুলো কি বিশেষ কিছু দিয়ে তৈরি হয়? সাধারণত নিম বা ডুমুর কাঠ দিয়ে তৈরি হয়। স্থানীয় সূত্রধর সম্প্রদায় এই মুখোশগুলো বানান। তাছাড়াও দুর্গাপুজো, ঈদ, দিওয়ালি সব উৎসবই এখানে খুব ধুমধাম করে পালিত হয়। পর্যটনের দিক থেকেও তো মালদা বেশ আকর্ষণীয়, তাই না? এত ইতিহাস যখন। অবশ্যই। গৌড় আর পান্ডুয়ার যে বিশাল ধ্বংসাবশেষ, আদিনা মসজিদ, একলাখী সমাধি, ফিরোজ মিনার, এগুলো তো প্রধান আকর্ষণ। ঠিক। এছাড়াও মালদা মিউজিয়াম আছে, আদিনা ডিয়ার পার্ক আছে, জগজ্জীবনপুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ দেখা যেতে পারে, জহুরা কালী মন্দির আছে, ঘোরার জায়গার অভাব নেই। যোগাযোগ ব্যবস্থা কেমন? মালদা টাউন রেলওয়ে স্টেশন তো খুবই গুরুত্বপূর্ণ একটা জাংশন। উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগাযোগের প্রধান লাইন। 12 নম্বর জাতীয় সড়কও গেছে এর ওপর দিয়ে। একটা এয়ারপোর্ট ছিল, সেটা বন্ধ হয়ে গেছিল, আবার চালু করার কথাবার্তা চলছে। সব ভালো কিছুর পরেও কিছু সমস্যা তো নিশ্চয়ই থাকে সব জায়গাতেই। হ্যাঁ, তা তো থাকেই। মালদা বেশ বন্যাপ্রবণ এলাকা। প্রতি বছরই অনেক জায়গায় বন্যা হয়। এটা একটা বড় সমস্যা। আর ধরুন, মাঝে মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর সূত্রে কিছু অবৈধ কার্যকলাপ, যেমন ধরুন জাল নোট সার্কুলেশন বা অন্য কিছুর খবর পাওয়া যায়, যেহেতু সীমান্তবর্তী এলাকা। সব মিলিয়ে দেখলে মালদা সত্যিই যেন বাংলার অতীত আর বর্তমানের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছে। এর ইতিহাস, এর সংস্কৃতি, আবার আম, রেশম, পাটের মতো অর্থনৈতিক অবদান, আবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এর গুরুত্ব, সবকিছু মিলিয়ে একটা অন্য মাত্রা দেয় জেলাটাকে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবার জন্য। গৌড় বা পান্ডুয়ার মতো একসময়ের এত সমৃদ্ধ, এত শক্তিশালী রাজধানীর উত্থান আর তারপর পতন, যার সঙ্গে আবার গঙ্গার গতিপথ বদলের মতো প্রাকৃতিক ঘটনাও জড়িয়েছিল, সেই ইতিহাসটা আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতা, প্রকৃতি আর বদলের যে অবশ্যম্ভাবী সম্পর্ক, সেটা নিয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়?